হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে কোনো ঘোরার ভিডিও শেয়ার করব না। আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ। আমরা রিসেন্টলি জর্জিয়া থেকে ঘুরে এসেছি। তো তোমরা তো আমার চ্যানেলে জর্জিয়ার ভিডিও দেখতেই পারবে। জর্জিয়ার ভিসা কতদিন আগে অ্যাপ্লাই করতে হয়, কি করে অ্যাপ্লাই করতে হয় উইদাউট এনি এজেন্ট, আর কত টাকা লাগে, এই পুরো প্রসেসটা আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। আর এটা সম্পূর্ণ হ্যান্ডেল করেছে আমার হাজবেন্ড, মানে ওই সব এইগুলো অ্যাপ্লাই করা থেকে শুরু করে এই জিনিসগুলো সব ওই হ্যান্ডেল করে। তো সেই জন্য এই ভিডিওটায় আমার থেকে বেটার ও তোমাদের আরো ভালো গাইড করতে পারবে। তো চলো তাহলে ওর থেকেই শুনে নিই। হাই এভরিওয়ান, আমি মৈনাক। আমাকে এই চ্যানেলে তোমরা আগেও দেখেছো জাপানের ভিডিওটার সময়, মানে জাপানের ভিসার ভিডিওটার সময়, জাপানের ভিসা কিভাবে অ্যাপ্লাই করবে সেই নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। সো ওখানে অনেকে অনেক রকম কোয়ারি করেছে আমাদের কমেন্টে, যে অনেকে অনেক রকম সমস্যা হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তাদের সেই রিপ্লাইগুলো দেওয়ার। আর তারপরে সবাই আশা করি জাপান ঘুরতেও গেছে। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জর্জিয়ার ভিসা কিভাবে অ্যাপ্লাই করবে নিজে থেকে উইদাউট এনি এজেন্টের হেল্প, সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। সবাই ভিডিওটা খুব মন দিয়ে দেখো। আমাদের ভিসা করার সময় একটু প্রবলেমও হয়েছিল, সোনান্দার ভিসা প্রথমে আসেনি, তো সেই বিষয়টাতেও থাকবে আজকে আমাদের এই ভিডিওটায়। তো চলো সবাই মন দিয়ে ভিডিওটা দেখো। সো জর্জিয়া, আজারবাইজান আর আর্মেনিয়া তিনটে ককেশান কান্ট্রি বলা হয়। ইউরেশিয়ার কান্ট্রিও এদেরকে অনেকে বলা হয়। জর্জিয়া একদম এশিয়া এবং ইউরোপের মাঝখানে অবস্থিত, কিন্তু তাও ইউরোপের সাইড ঘেঁষা। জর্জিয়ার ভিসা করতে হলে ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিসা পাওয়া যায়। জর্জিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা সেখান থেকে ওদের ডাইরেক্ট ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিসা অ্যাপ্লাই করতে পারো। জর্জিয়ার ভিসা যাওয়ার যেদিন তোমরা ইন্টেন্ড করছো ট্রাভেল ডেট, তার ঠিক 90 ডেজ আগে থেকে ভিসা অ্যাপ্লিকেশন শুরু হয় এবং সেই ভিসাটা ভ্যালিড থাকে 120 দিন। 120 দিনের মধ্যে তুমি যে কোনো সময় জর্জিয়া ঢুকতে পারো এবং জর্জিয়া থেকে বেরোতে পারো। 120 দিনের যে ভিসাটা পাওয়া যায় সেই ভিসাটা মাল্টিপল এন্ট্রি হয়, অর্থাৎ তুমি যেদিন তুমি ঢুকছো তারপর বেরিয়ে আবার তুমি ঢুকতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু 30 দিনের অতিক্রম তুমি করতে পারবে না। যেদিন তুমি ভিসাটা অ্যাপ্লাই করবে সেই দিন থেকে 120 দিনের তোমার ভিসাটা আসবে, যেদিন তোমার ভিসা হয়ে আসবে, এবং সেটা মাল্টিপল এন্ট্রি। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যেদিন তুমি জর্জিয়াতে এন্টার করছো, ধরো 1 সপ্তাহ থাকলে, তারপর তুমি আবার বেরিয়ে আসলে, এবং বেরিয়ে আসার যেদিন ঢুকেছিলে তার 180 দিনের মধ্যে আবার যেদিন তুমি ঢুকবে, সেখানে সেদিন গিয়ে তুমি যে কদিন থাকবে সেটা কিন্তু টোটাল 30 ডেজই হতে হবে। 30 ডেজের বেশি হলে কিন্তু ভিসাটা ইনভ্যালিড হয়ে যাবে। এটা একটু কমপ্লিকেটেড বিষয় আছে। তো জেনারেলি এরকম আশা করছি আমাদের মতো যারা ট্যুরিস্ট নর্মাল যারা যায় তারা এটার এক্সটেন্ড হবে না। তো এটা নিয়ে অতটা চিন্তা করার কোনো কারণ নেই। একটা ওভারঅল বাংলায় তোমরা জেনে রাখো, যেদিন তোমার ভিসা আসবে তার 120 দিন ভিসাটা ভ্যালিড থাকবে এবং এটা মাল্টিপল এন্ট্রি হবে। জর্জিয়ার ভিসা তোমার লাগবে না যদি তোমার কাছে জাপান, ইউরোপ, ইংল্যান্ড এবং আমেরিকার ভ্যালিড ভিসা থাকে। এটা ছাড়াও আরও দুটো ক্রাইটেরিয়া আছে। যদি তোমার মিডল ইস্টে মানে ইউএই বা দুবাই এইসব জায়গায় রেসিডেন্স পারমিট থাকে, এবং যদি ওখানে জিইসি কার্ড বলে যারা ওখানকার থাকে তাদের জন্য এটা তারা জানবে। এই কিছু জিনিস, অর্থাৎ ইউএস ভিসা, সেনজেন ভিসা, ইউকে ভিসা আর জাপান ভিসা, এই 4টে ভিসা যদি ভ্যালিড থাকে তাহলে তোমাদের কিন্তু জর্জিয়াতে ভিসা করতে হবে না। তোমরা ডাইরেক্ট প্লেনে করে গিয়ে ভিসা অন অ্যারাইভাল পেয়ে যাবে। ওকে, তো জর্জিয়ার যে অফিসিয়াল ই ভিসা সাইট আছে ওখানে তোমরা ঢুকলে ফার্স্টে তোমরা যে ইন্টারফেসটা দেখতে পারবে, ওখানে তোমাদের কোন কান্ট্রি থেকে তোমরা বিলং করো সেটা সিলেক্ট করতে হবে। তারপর তোমাদের সিলেক্ট করতে হবে তোমাদের কাছে কি টাইপের পাসপোর্ট আছে, অর্ডিনারি পাসপোর্ট নাকি ডিপ্লোম্যাট পাসপোর্ট। তো জেনারেল সবার কাছে অর্ডিনারি পাসপোর্টই থাকে, তো সেটা বেস করেই আমি চলছি। তারপর হচ্ছে কি পারপাসে তোমরা যেতে চাও, তো ট্যুরিজম হবে অবভিয়াসলি।
তারপরে যে পয়েন্টটা আছে ইন্স্যুরেন্স, তোমার কাছে ভ্যালিড ট্রাভেল ইন্স্যুরেন্স আছে কি না এটা একটা পিক করতে হবে, ওখানে একটা বক্স থাকে তার মধ্যে চেক করতে হবে। জর্জিয়া গেলে কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স কম্পালসারি, ট্রাভেল ইন্স্যুরেন্স না থাকলে তোমাকে ঢুকতে দেবে না। তো ট্রাভেল ইন্স্যুরেন্স তুমি যখন ভিসা অ্যাপ্লাই করছো তখন তোমার কাছে থাকতেও পারে, তুমি করতেও পারো, নাও করতে পারো, তো সেটা নট নেসেসারি। কিন্তু ভিসা করার সময় তুমি কিন্তু ওখানে চেক অবশ্যই করবে যে হ্যাঁ তোমার কাছে ট্রাভেল ইন্স্যুরেন্স আছে। সেটা তোমাকে আপলোড করতে হবে না, কিন্তু তাও তুমি ওখানে চেক করে নেবে। মনে রাখবে যখন তোমরা এন্ট্রি করবে, ভিসা পাবে, যখন প্লেনে করে যাবে জর্জিয়াতে ঢুকবে, তখন কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স কপিটা তোমাদের দেখাতে হবে। তো ওখানে পিক করে দিলে যে ইয়েস আই হ্যাভ ট্রাভেল ইন্স্যুরেন্স। তারপর তোমাকে যেটা জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে যে তোমার কাছে জাপান বা আমেরিকা বা ইউকে বা ইউরোপ এদের কোনো ভ্যালিড ভিসা আছে কিনা। তো যদি থাকে তাহলে তোমাদের ভিসা লাগবে না, যদি না থাকে তাহলে তোমাকে ভিসা লাগবে এবং তুমি সেখানে নট নিড বা নট অ্যাভেলেবেল এই অপশনটা সিলেক্ট করবে। তারপর একটা ক্যাপচা আছে ভেরিফিকেশনের জন্য, যেটা আছে সেটা প্লট করে তোমরা নেক্সট যখন ক্লিক করবে, নেক্সট ক্লিক করার পর তোমাকে দেখাবে যে তোমার ফটো আর পাসপোর্ট একটাই পিডিএফ এ স্ক্যান করা, ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ, এটা রেডি রাখতে হবে তোমাদের হাতের কাছে। একটা পিডিএফ এর মধ্যে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই স্ক্যান করে একটা পিডিএফ করবে এবং ফটো। যখন নেক্সট পেজে যাবে তখন তোমাকে ইন্টারনেট ট্রাভেল ডেট তোমাকে চাইবে যে তুমি কোন ডেটে ঢুকতে চাইছো। তো যেহেতু জর্জিয়া ভিসার জন্য এয়ার টিকিট ম্যান্ডেটরি নয়, ওই জন্য তোমরা যেদিন তোমরা প্ল্যান করবে যে ঢুকতে চাও বা যেদিন তোমরা ট্রাভেল করতে চাও তার 2-1 দিন হোক, 1 সপ্তাহ হোক, 5 দিন হোক আগে থেকে তোমরা ডেটটা দিতে পারো। যেদিন তোমরা যাবে সেদিনও ডেট দিতে পারো, তার 4-5 দিন আগেও ডেট দিতে পারো, নট নেসেসারি, যখন খুশি তুমি দিতে পারো। তোমার 120 দিন ভ্যালিডিটি থাকবে, 120 দিনের মধ্যে তুমি যে কোনো টাইমে ঢুকতে পারবে। তো যে ডেটে যাবে সে ডেট সিলেক্ট করার পর তোমাকে নেক্সট একটা পয়েন্ট আসবে যেখানে অনেকগুলো পরপর আছে যে তুমি কোনো দুষ্কৃতী নও, তুমি কোনো টেরোরিস্ট নও, তুমি কোনো অফেন্ড করনি বা কিছু এরকম পরপর আছে, সবকটা টিক করতে হবে। টিক করার পর তোমাকে যে নেক্সট স্টেপে যাবে সেখানে তোমাকে তোমার ফার্স্ট নেম, তোমার সারনেম, তোমার ডেট অফ বার্থ, তোমার সেক্স, ইমেল আইডি, তোমার পাসপোর্ট নাম্বার আর তোমার ফটো, এই কটা পয়েন্ট কিন্তু তখন তোমাকে মেনশন করতে হবে। তোমার নাম দিতে হবে, সারনেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, মেল না ফিমেল সেটা মেনশন করতে হবে, তোমার ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি কিন্তু ভ্যালিড ইমেল আইডি হওয়া চাই, কারণ ইমেলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস রয়েছে, সেটা আমি আসছি। তোমার পাসপোর্ট নাম্বার, পাসপোর্টে কবে এক্সপায়ারি ডেট এবং তোমার ফটোর কিছু গাইডলাইন আছে, তুমি সেটা দেখে নিও। ওখানে অপশন যাওয়ার সময় তোমাকে শো করবে যে কি কি গাইডলাইন আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে, এত mm বা এত mm হতে হবে, অত আমি ডিটেলসে যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এটা তুমি দেখে নিতে পারবে। তো ফটো এবং এগুলো সমস্ত কিছু আপলোড করার পর তোমাকে নিচে অপশন বলবে যে নেক্সটের পর তুমি একবার ভেরিফাই করে নিলে সব ঠিকঠাক আছে, দিয়ে সাবমিট যেই করবে, সাবমিট করার পর ঠিক 10-15 মিনিট আশা করি তার আগে চলে আসবে তোমার মেল আইডিতে একটা মেল যাবে, ই ভিসা মেল ফ্লো জর্জিয়া থেকে, যে তুমি অ্যাপ্লিকেন্ট, তোমার অ্যাপ্লিকেশন আইডি এত, তোমার পাসপোর্ট নাম্বার এত। ওখানে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমাকে ইমেলটা ভেরিফাইড হবে এবং তার সাথে তোমাকে পেমেন্টও করতে হবে। মনে রাখবে এই লিঙ্কটা কিন্তু 1 ঘন্টায় ভ্যালিড, 1 ঘন্টার মধ্যে তোমাকে এই লিঙ্কটাতে ক্লিক করে ভেরিফিকেশনটা করতে হবে। লিঙ্কটা ক্লিক করার পর সাথে সাথে আবার সেটা জর্জিয়ার ওয়েবসাইটে ঢুকবে, ই ভিসার ওয়েবসাইটে, এবং তোমাকে পেমেন্ট করতে বলবে। এই যে পেমেন্টটা তোমরা এখানে করছো, এই পেমেন্টের চার্জ হচ্ছে $20। এই $20 তোমরা যে কোনো ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারো। যদি তোমাদের ডেবিট কার্ডে ফরেন রেমিটেন্স অ্যালাউ থাকে, মানে ফরেন মানি তুমি পেমেন্ট করতে অ্যালাউ করা থাকে তোমার ব্যাংক থেকে, তাহলে তুমি ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারো। এই যে $20 এটা কিন্তু অফিসিয়াল ভিসা চার্জেস, যেটা জর্জিয়ার গভর্নমেন্ট নিচ্ছে। এরপরে আরেকটা চার্জেস আছে, সেটা কি আছে আমি পরে আসছি। তো এই $20 তুমি যখনই পেমেন্ট করবে তখন তোমার
মেলে আবার একটা কনফার্মেশন মেল আসবে যে তোমার পেমেন্ট সাকসেসফুল। এখন তোমার লাগবে ডকুমেন্টস। এই যে মেলটা আসবে সেখানে তোমার একটা লিঙ্ক আসবে ডিইউ ভেরিফাই বলে। ডিইউ ভেরিফাই একটা কোম্পানি যাদের হেড অফিস রয়েছে শারজাতে, ইউনাইটেড আরব এমিরেটসের শারজাতে। এরা একটা থার্ড পার্টি কোম্পানি। এরা জর্জিয়ার গভর্নমেন্টের থ্রুতে বা জর্জিয়ার গভর্নমেন্টের অন বিহাফে তোমার সমস্ত ডকুমেন্ট এরা নেবে এবং এরা ভেরিফাই করে জর্জিয়ার গভর্নমেন্টকে জানাবে যে হ্যাঁ এর সমস্ত ডকুমেন্টস ঠিকই আছে। তো এদের জন্য এই যে চার্জেসটা, এরা যে চার্জেসটা নেয় সেটা হচ্ছে $15, তার সাথে 45 সেন্টস এদের ট্যাক্সেস। তাহলে কত হলো? $20 লাগছে তোমার জর্জিয়ার এমবাসিতে। তার সাথে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের যে চার্জেস তার লাগছে $15.45। তাহলে টোটাল তোমার ভিসার কস্টিং দাঁড়ালো $35.45। তোমরা যখন ভিডিও দেখছো তখন হয়তো কিছু চেঞ্জেস হতে পারে। আমরা যখন করেছিলাম তখন সেই যে রেটটা বা সেই যে টাকাটা ছিল সেটা আমি তখন বললাম। তো যাই হোক, তো অ্যাপ্লাই করার পর তোমাদের যে লিঙ্কটা আসবে, মানে $20 পেমেন্ট করার পর তোমাদের ইমেলে যে ভেরিফিকেশন মেলটা আসবে সেখানে একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কটা ক্লিক করার পর তোমাকে ডিউ ভেরিফাই বলে এদের ওয়েবসাইটটা খুলবে। এদের ওয়েবসাইট খুলে ফার্স্টেই তোমাকে পেমেন্ট করতে হবে এদের চার্জেসটা, যে $15.45 ট্যাক্স, টোটাল $15.45 তোমাকে পেমেন্ট করার পর আবার সেম প্রসেসে তোমাকে পেমেন্ট করতে হবে যেভাবে বললাম, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে। করার পর তোমার অটোমেটিক যে পাসপোর্ট তুমি আপলোড করেছো এবং তার সাথে যে ছবি আপলোড করেছো সেটা ওদের ওখানে অটোমেটিক শো করবে। দেখে নেবে একবার চোখ বুলে, ইনকেস যদি কোনো ভুলভাল থাকে তাহলে ওদেরকে কন্ট্যাক্ট করতে পারো। জেনারেলি ভুল থাকে না। যেটা তুমি আগের লিঙ্কে অ্যাপ্লাই করেছো সেটাই তোমাকে এই লিঙ্কে চলে এসছে। তোমার পাসপোর্টের ফ্রন্টের ছবি, তোমার পাসপোর্টের ব্যাকের ছবি, তোমার নাম, সারনেম, পাসপোর্ট নাম্বার, এক্সপায়ারি ডেট, কোথায় ইস্যু হয়েছে সেটা অটোমেটিক ওরা ফেচ করে নিয়েছে। তার সাথে তোমার ফটোগ্রাফ সবই ফেচ করে নিয়েছে। আচ্ছা, এখানে এর পরপর যে প্রসেস আছে, এখানে ফার্স্ট পয়েন্ট আছে আর ইউ ট্রাভেলিং ফার্স্ট টাইম আউটসাইড ইন্ডিয়া। এগুলো কিছু কোশ্চেন রয়েছে যেগুলো তোমাকে উত্তর দিতে হবে ইয়েস অর নো হিসাবে। তুমি যদি ফার্স্ট টাইম আউটসাইড ইন্ডিয়া যাও তাহলে ওখানে টিক করতে হবে, যদি না যাও তাহলে ওখানে টিক করার প্রয়োজন নেই। তারপর জিজ্ঞেস করছে যে হ্যাভ ইউ ভিজিটেড এনি নর্থ আমেরিকান কান্ট্রি, ইউএস, কানাডা অথবা ইউনাইটেড কিংডম, এনি সেনজেন কান্ট্রি বিফোর, প্লিজ আপলোড ইউর 2 রিসেন্ট ভিসাস। যদি তুমি আগে ইউএস বা ইউকে গিয়ে থাকো তাহলে সেগুলোর তুমি ডকুমেন্টস ওখানে আপলোড করবে। আমার ক্ষেত্রে আমি যেহেতু ইউকে আর সেনজেন গেছিলাম আমার প্রিভিয়াস পাসপোর্টের থ্রুতে, মানে 5-6 বছর আগে, তো আমি ওখানে পিক করেছিলাম। আর এখানে আরেকটা পয়েন্ট থাকে যে তুমি কি এই কান্ট্রিজগুলো বাদ দিও এমন কোনো কান্ট্রিজে গেছো যারা কিনা স্টিকার ভিসা দেয়। স্টিকার ভিসা মানে তোমার পাসপোর্টে যে ভিসাটা পেস্টিং হয়ে আসে, ই ভিসা না, যেটা আমার মেলে আসে। তো যদি গিয়ে থাকো তাহলে সেটাও ওখানে পিক করো। যেহেতু আমার এই পাসপোর্টে আমি আর সোনন্দা দুজনে জাপান গেছিলাম এবং জাপানে স্টিকার ভিসা পেয়েছিলাম, তো আমি এখানেও টিক মার্ক করেছি। তোমাদের ক্ষেত্রে তোমরা নাও করতে পারো। এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আধার কার্ড। তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু ওটিপি আসবে না, আধার ভেরিফাইড হবে না। পরের পয়েন্টটা, তোমাদের ওখানে আধার কার্ড পুট করার পর সেন্ড ওটিপি অপশন দেবে। তোমার যে মোবাইল আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেখানে ওটিপি আসবে, সেই ওটিপিটা ওখানে দেওয়ার পর ভেরিফাইড করতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। এইখানে কিছু পয়েন্ট আছে যেটা আমি তোমাদের বলি। জর্জিয়ার ভিসার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন খুব ম্যান্ডেটরি একটা জিনিস। তোমরা যদি বিজনেস করে থাকো তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন অবশ্যই থাকবে বা থাকা উচিত। যদি সার্ভিস করে থাকো তো আইটি তো থাকবে ম্যান্ডেটরি। আমার ক্ষেত্রে যেহেতু আমরা বিজনেস করি এবং আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন রয়েছে, তো সেই ইনকাম ট্যাক্সের কোনো কপি তোমাকে আলাদা করে আপলোড করতে হবে না। ঠিক যেরকম ভাবে আধার নাম্বার আপলোড করার পর ওটিপি আসলো এবং ওটিপিটা দিয়ে ভেরিফাইড হলো, ঠিক সেরকম ভাবেই ইনকাম ট্যাক্স রিটার্নের পোর্টালের যে আইডি এবং তোমার যে পাসওয়ার্ড
সেটা এখানে আপলোড করতে হবে। কি রকম জিনিসটা, তোমরা যদি নিজে ইনকাম ট্যাক্স রিটার্ন করে থাকো তাহলে তুমি আইডিটা তুমি জানবে এবং পাসওয়ার্ডটাও তুমি জানবে। যদি তোমার ক্ষেত্রে তোমার কোনো সিএ হোক বা যে অ্যাকাউন্টেন্ট আছে তারা যদি ইনকাম ট্যাক্স পোর্টালে দিয়ে রাখে তাদের তোমাদের ইনকাম ট্যাক্স পোর্টাল যদি সে হ্যান্ডেল করে থাকে তাহলে তুমি তার থেকে তোমার আইডি এবং তোমার পাসওয়ার্ডটা জেনে নেবে। এইখানে আইডির জায়গায় প্যান কার্ড হয়, অবশ্যই সবাই জানে, তো ওখানে আইডির জায়গায় তুমি তোমার প্যান কার্ড দিতে পারো, আর পাসওয়ার্ডের জায়গায় যে তোমার সিএ যেটা প্রোভাইড করবে বা তোমার অ্যাকাউন্টেন্ট যেটা দেবে, বা তুমি যদি নিজে তোমার পোর্টালে পাসওয়ার্ড জেনে থাকো তাহলে সেটা প্রোভাইড করার পর সাবমিট করলে মিনিট 2-1 সময় নেবে, অটোমেটিকলি ফেচ হয়ে যাবে তোমার ইনকাম ট্যাক্স পোর্টালের সাথে। এদের যে পোর্টাল সেটা লিঙ্কড হয়ে যাবে এবং তোমাদের সমস্ত আইটি ওদের কাছে ইজিলি অ্যাক্সেসেবল হয়ে যাবে, তো তোমাকে আলাদা করে আইটি আপলোড করতে হবে না। এর পরের পার্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের কোনো নির্দিষ্ট নিয়ম নেই কত টাকা রাখতে হবে বা কত টাকা শো করাতে হবে। আমার ক্ষেত্রে আমি অ্যাপ্রক্সিমেট দুজনের ক্ষেত্রে 3 লাখ টাকা মতো শো করিয়েছিলাম, যেটা আমার 6 মাস ধরে আমার অ্যাকাউন্টে পড়েছিল, সেভিংস অ্যাকাউন্টে। তো আমার ফার্স্টে এটা, যেটা আমি এতক্ষণ যে প্রসেসটা বলছি এটা কিন্তু আমার প্রসেস, আমার বইয়ের প্রসেসটা আমি পরে আসছি। তো আমার ক্ষেত্রে আমি ব্যাংকের স্টেটমেন্ট, যেটা যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের থ্রুতে, তোমার অ্যাপ থেকে হোক বা অনলাইন ব্যাংকের থ্রুতে হোক, তুমি অফিসিয়ালি মেলে সেটা ডাউনলোড করে নিলে। মনে রাখতে হবে যদি তোমরা ব্যাংক থেকে গিয়ে স্টেটমেন্ট তুলে নিয়ে আসো সেটা স্ক্যান করে আপলোড করো, সেটা কিন্তু হবে না। তোমার ব্যাংকে নেট ব্যাংকিং যদি থাকে বা অ্যাপ যদি থাকে তাহলে তোমার ডাইরেক্টলি লাস্ট 6 মাসের অ্যাকাউন্ট স্টেটমেন্ট মেলে যদি তোমরা আনিয়ে নাও উইথ পাসওয়ার্ড কিন্তু তোমাকে ব্রেক করা চলবে না। যেটা আসবে সেটার সাথে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাংকে পাসওয়ার্ড লিঙ্ক করা থাকে। তো তুমি যখন এটা সেই 6 মাসের স্টেটমেন্ট আপলোড করবে, সাথে যেন ব্যাংকের যে পাসওয়ার্ডটা থাকে সেটাও তোমাকে ওইখানে প্রোভাইড করতে হবে। যদি তুমি পাসওয়ার্ড ব্রেক করে পিডিএফটা নর্মাল আপলোড করো সেটা কিন্তু গ্রাহ্য হবে না। তুমি কোনো রকম টেম্পারিং না করে সেই পিডিএফটা ডাইরেক্ট আপলোড করবে এবং আপলোড করার সময় তোমার যে পাসওয়ার্ড আছে সেটা ওরা চাইবে, সেই পাসওয়ার্ডটা তুমি ওখানে পুট করলে অটোমেটিক সেটা ফেচ করে নেবে। আর যেটা কথা সেটা হচ্ছে যে যেদিন অ্যাপ্লাই করবে তার থেকে ম্যাক্সিমাম 1 বা 2 দিন আগের স্টেটমেন্টটা তুমি দেবে। সেদিনের হলে তো খুবই ভালো, সেদিন পর্যন্ত হলে তো খুবই ভালো হয়, না হলে 1 দিন আগে পর্যন্ত বা ম্যাক্সিমাম 2 দিন আগে পর্যন্ত স্টেটমেন্ট দেবে। ওর বেশি লেট হলে কিন্তু সেটা গ্রাহ্য হবে না। এইখানে একটা পয়েন্ট আছে, আপলোড ইউর ওন ব্যাংক স্টেটমেন্ট and in case trip is being sponsored by spouse or some other parents, then upload their bank statement. এইখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে তুমি যদি নিজে যাও বা নিজের ভিসা অ্যাপ্লাই করছো, নিজের খরচায় ঘুরছো, তাহলে তুমি এখানে তোমার স্টেটমেন্ট দিচ্ছ। যদি তোমার বউকে নিয়ে যাও, সে যদি তার ইনকাম করে তাহলে তুমি তার ইনকাম সোর্সে তুমি দেখাতে পারো, তারটা সেপারেট অ্যাপ্লিকেশন হবে। সেপারেট অ্যাপ্লিকেশন দুটোই হবে, কিন্তু তার ইনকাম সোর্সে সে তার নিজের ইনকাম সোর্সে যাচ্ছে সেটা তুমি দেখাতে পারো। ইনকেস যদি তোমার বউ হাউসওয়াইফ হয় বা হোম মেকার হয়, যেরকম আমার ক্ষেত্রে আমার বউ ছিল, তো তার জন্য যেটা করতে হয়েছিল সেখানে ট্রিপ কার্ড দ্বারা স্পন্সর্ড হচ্ছে সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে এবং তার সাথে তোমার রিলেশন কি। মানে আমি আমার বইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, ওর যখন আমি অ্যাপ্লিকেশন করেছিলাম তখন ওখানে একটা পয়েন্ট ছিল যে তুমি কি নিজের পয়সায় যাচ্ছ না তোমার কেউ তোমাকে স্পন্সর করছে। তো ওখানে টিক করার পর ওখানে দিতে হয়েছিল কে স্পন্সর করছে, না আমি আমার বর স্পন্সর করছে, মানে তার সাথে কি রিলেশন, তোমাকে ম্যারেজ সার্টিফিকেট আপলোড করতে হবে। ম্যারেজ সার্টিফিকেট আপলোডের ক্ষেত্রে আমার আগের বার যে প্রবলেমটা প্রথমবার হয়েছিল, যার জন্য সুনন্দার ভিসা রিফিউজাল হয়েছিল, সেটা হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেটে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ম্যারেজ সার্টিফিকেটে পেছনের দিকে কিউআর কোড থাকে। আমি জানতাম না বিষয়টা, প্রথমে ফ্রন্টের পেজটাই আপলোড করেছিলাম, তার জন্য ভিসা আসেনি। পেছনের পেজটা কিউআর কোড থাকে, যে কিউআর স্ক্যান করলে ওদের সার্ভারে তোমার এবং তোমার বইয়ের নাম দেখায়। তো সেই কিউআর কোড সমেত পেজটা আপলোড করতে হবে, মানে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটোই একই সাথে স্ক্যান করে একটা পেজে জেপিজি বানাতে হবে, সেই জেপিজিটা আপলোড করতে হবে, নইলে কিন্তু ভিসা রিফিউজাল হবে। এটা খুব মাইন্ডে রেখো, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল।
ওকে, সো যদি স্পন্সর করে তাহলে সেই পয়েন্টে পিক করে তার সাথে কে স্পন্সর করছে, বর স্পন্সর করছে, তার সাথে কি রিলেশন, ম্যারেজ সার্টিফিকেটের রিলেশন, সেটা তোমরা আপলোড করে দিলে। এর সাথে সাপোর্টিং ডকুমেন্ট চেয়েছে, অপশনাল চেয়েছে, কিন্তু অবভিয়াসলি দেওয়া উচিত। কি কি আমি দিয়েছিলাম? আমার ম্যারেজ সার্টিফিকেট দিয়েছিলাম, আমার বার্থ সার্টিফিকেট দিয়েছিলাম, আমি একটা কভার লেটার লিখেছিলাম যে ভিসা অফিসার, আমি আমার পাসপোর্ট নাম্বার এই, আমি মৈনাক বিশ্বাস, আমার ওয়াইফের পাসপোর্ট নাম্বার এই, আমরা অমুক তারিখে জর্জিয়া বেড়াতে যাচ্ছি, আমরা আগে এই জায়গায় গেছি, ট্রাভেলিং আমার নেশা, তো এই রকম করে আমরা অমুক তারিখে যাচ্ছি এবং আমাদের এর জন্য একটা ভিসা দেওয়া হোক, এটা একটা ফর্মাল অ্যাপ্লিকেশন লেটার যেটাকে বলে, সেটা আমি ওখানে আপলোড করেছিলাম। এর সাথে কি কি চেয়েছে আমি বলে দিচ্ছি। বার্থ সার্টিফিকেট দিয়েছিলাম, ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিলাম, ইনভাইটেশন লেটার যদি থাকে, কেউ যদি তোমাদের ইনভাইট করে তাহলে সেটা, স্পন্সর লেটার মানে যদি তোমার বউয়ের ক্ষেত্রে হয় যে তুমি তাকে স্পন্সর করছো, তাহলে তার নিজস্ব একটা লেটার লাগবে যে আমাকে ভিসা দেওয়া হোক, আমাকে আমার বর নিয়ে যাচ্ছে ঘুরতে, এবং তোমারও একটা লেটার দিতে হবে যে আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, তাকে ভিসা দেওয়া হোক। তার সাথে যদি ভিসা থাকে কোনো ওল্ড পাসপোর্টে, যেরকম আমার ইউকে ভিসার ছবি দিয়েছিলাম, ইউএস ভিসার ছবি দিয়েছিলাম, সরি ইউএস না, ইউকে ভিসার ছবি দিয়েছিলাম, ইউরোপ ভিসার ছবি দিয়েছিলাম এবং জাপান ভিসার ছবি দিয়েছিলাম, যেগুলো স্টিকার ভিসা এসছে। ব্যাস এই ডকুমেন্টসগুলো আপলোড করেছিলাম। তোমরা ক্ষেত্রে ইনকেস যদি তোমরা সার্ভিস হও, তাহলে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে তোমাদের স্যালারি স্লিপ দিতে হবে, কোম্পানি থেকে যে তোমরা লিভ নিচ্ছ তার একটা এনওসি দিতে হবে, কোম্পানিতে যে কোম্পানিতে তুমি চাকরি করো মানে সেখানে যে জয়নিং লেটার দিয়েছিল সেটাও তোমরা দিতে পারো। আর এছাড়া আর কোনো সেরকম কোনো ডকুমেন্টস দিতে হবে না। যদি তোমরা কোনো প্রোগ্রাম বা ইভেন্টের যে দেখতে যেতে চাও, তাহলে সেগুলোর টিকিটের কপি দিতে পারো। তো এই হচ্ছে বিষয়, এবং এইগুলো করার পর তোমরা ওখানে সেভ অ্যান্ড প্রিভিউ করে একবার ফাইনালি দেখে নেবে, দেখে নেওয়ার পর আপলোড করলে। তো আমি চেকলিস্টগুলো আরেকবার বলে দিই। আমার ক্ষেত্রে যেটা লিখেছিল, আমার কারেন্ট পাসপোর্টের ফটোকপি, জাপানের স্টিকার ভিসা কপি, ইউকে স্টিকার ভিসা কপি, সেনজেনের স্টিকার ভিসা কপি, আমার বিজনেস প্রুফ মানে আমার ট্রেড লাইসেন্স দিতে হয়েছিল, আমার 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট দিতে হয়েছিল, বার্থ সার্টিফিকেট দিতে হয়েছিল, ম্যারেজ সার্টিফিকেট দিতে হয়েছিল উইথ কিউআর কোড মানে বোথ সাইড। আমার ওয়াইফের ক্ষেত্রে যেগুলো লেগেছিল সেগুলো হচ্ছে যে তার পাসপোর্টের ফটোকপি, আমার যে ভিসা এসে গেছে এবং আমি ওকে নিয়ে যেতে চাই, সেটা আমি আরো মানে অ্যাপ্লিকেশনটা আরো দৃঢ় করার জন্য, যাতে ওর সেকেন্ড টাইম রিফিউজাল না হয়, ওই জন্য আমার যে ভিসা এসছিল, আমার যে অ্যাপ্রুভাল এসছিল, সেই কপিটাও আমি দিয়েছিলাম। তার ওর জাপানের স্টিকার ভিসা, যেহেতু ওর খালি জাপানই গেছিল এবং মানে জাপানের স্টিকার ভিসাই যেহেতু পাসপোর্টে ছিল, সেই জন্য ওটা দিতে হয়েছিল। আমাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হয়েছিল, ফ্রন্ট পেজ ব্যাক পেজ উইথ কিউআর কোড। আমার পাসপোর্টে ওর নামটা অ্যাজ এ নেম অফ স্পাউস হিসাবে করা ছিল, তো সেটাও আমি দিয়েছিলাম আরো স্ট্রং করার জন্য অ্যাপ্লিকেশনটা। সেই কপিটা, সেইটুকু অংশটা যেখানে ওর নাম আমার পাসপোর্টে অ্যাজ এ স্পাউস হিসাবে লেখা আছে। আমার বিজনেস প্রুফ মানে আমার বিজনেসের ট্রেড লাইসেন্স, আমার ইনকাম ট্যাক্স রিটার্ন ওখানে লিঙ্ক করিয়েছিলাম, আমার সেভিংস অ্যাকাউন্ট ওখানে লিঙ্ক করিয়েছিলাম, ওর বার্থ সার্টিফিকেট দিয়েছিলাম এবং ওর ব্যাংকের স্টেটমেন্টে দিয়েছিলাম, সেটা 10,000, 11,000, 5,000, 6,000 হোয়াট এভার ব্যালেন্স ওর কাছে ছিল, সেটাও দিয়েছিলাম আমি 6 মাসের জন্য আরো স্ট্রং করার জন্য। তো একটা লম্বা লিস্ট, আশা করি সবাই বুঝতে পেরেছো। এই লিস্টগুলো আপলোড করার পর ম্যাক্সিমাম 5 থেকে 6 ওয়ার্কিং ডেজ লাগে, তার মধ্যে ভিসা চলে আসে, ই ভিসা চলে আসে। তো হোপসো এগুলোই তোমাদের কাজে লাগবে। যদি কোনো সমস্যা থাকে, যদি কিছু ক্ল্যারিফিকেশনের প্রয়োজন হয়, যদি বুঝতে কিছু সমস্যা হয়, তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমরা চেষ্টা করবো যথাসাধ্য তোমাদের কোয়ারিগুলোর উত্তর দেওয়ার। আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে থাকবে আজারবাইজানের ভিসা কি করে আমরা অ্যাপ্লাই করলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করো। তো এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
দেখা হচ্ছে নেক্সট আর একটা ইনফরমেটিভ ভিডিওতে, যেখানে আমরা আজারবাইজানের ভিসা প্রসেস সম্পর্কে আলোচনা করব। তো দেখা হচ্ছে তাহলে আমার চ্যানেলে নেক্সট ভিডিওতে। টাটা।